অসাংবিধানিক উপায়ে এবং অগ্রহণযোগ্য উপায়ে বিএনপি রাজনৈতিক দল গঠন করেছেন এবং এটা প্রমাণিত যে একটি মানুষ রাজনৈতিক দলগুলো যেভাবে প্রতিষ্ঠিত হয় সেভাবে বিএনপি নামক দলটা প্রতিষ্ঠিত হয়নি। আমরা যদি এই প্রক্রিয়াটা যেটা প্রক্রিয়াধীন রয়েছে এই পথটা যদি আমরা চালু করতে পারি তখন রবি ভাই কি জবাব দেবেন? তাহলে কি তারা ভারত নেপাল ভুটানকে আমাদের কাছে জমি বিক্রি করে দিলে বিশ্বের মতো চিকিৎসা ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব? আমার দেশের ডাক্তারদেরও মানে তাদের চরিত্র পরিবর্তন হইতে হবে, আমাদের দেশের যারা চিকিৎসা সুবিধা নেন তাদেরও মানসিকতারও পরিবর্তন হইতে হবে। তো আপনার বিএনপি নিয়ে আমাদের এত মাথা ব্যথা কেন, এই কথাটার উত্তর দেবার আগে আমার শ্রদ্ধেয় দর্শক যারা বিভিন্ন জায়গা থেকে রাত জেগে কষ্ট করে কাজ মানে কাজের ক্ষতি করে যারা এবং প্রশ্ন করেন, আমি তাদের সেই বিশেষ করে প্রবাসী যারা অনেকে আছেন, এক ভাই কুয়েত থেকে রনিক খান কুয়েত থেকে প্রশ্ন করলেন। তো যাই হোক, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েকটি প্রশ্নের উত্তর দিচ্ছি। আজহারুল ইসলাম সাহেব, ওনাকে প্রায় চ্যানেলে দেখি, উনি খুব মার্জিত ভাবে কথা বলেন এবং প্রশ্ন করেন, ভালো লাগে। তো আপনি আজকে প্রশ্ন করেছেন, বলার চেষ্টা করেছেন যে বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি, এই কথাটার যুক্তি আপনি কিছু তুলে ধরেছেন। এখন বিষয়টা হলো যে এটা খুব স্পষ্ট। দেখুন, বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান তিনি ক্ষমতায় থেকে একদিকে সামরিক আইন প্রশাসক, একদিকে দেশের প্রেসিডেন্ট, স্বঘোষিত প্রেসিডেন্ট, আর একদিকে সেই সময়ই কিন্তু তিনি রাজনৈতিক দল গঠন করেছেন। তো জাগো দল গঠন করেছেন, 18 দফা 19 দফা কর্মসূচি দিয়েছেন। সবকিছু কিন্তু উনি ওই সময় ক্ষমতায় একটা রাজনৈতিক দল গঠন করার যে প্রক্রিয়ায় সেভাবে নয়, একটি উর্দি পড়ে সেনাবাহিনী প্রধান থাকাকালীন এবং অবৈধভাবে ক্ষমতায় থাকাকালীন। আর যদি আমি একথা বলছি না যে বিএনপি এই যে জিয়াউর রহমান তিনি ওই ঘটনার জন্য মূল নায়ক, ওভাবে আমি বলছি না, আবার অস্বীকার করারও অনেক যুক্তি আছে। তো সে প্রসঙ্গ না গিয়ে এটুকু বলি যে বিএনপি যে রাজনৈতিক প্রক্রিয়া কোনো দল গঠন করেননি এবং অসাংবিধানিক উপায়ে এবং অগ্রহণযোগ্য উপায়ে বিএনপি রাজনৈতিক দল গঠন করেছেন এবং এটা প্রমাণিত যে একটি মানুষ রাজনৈতিক দলগুলো যেভাবে প্রতিষ্ঠিত হয় সেভাবে বিএনপি নামক দলটা প্রতিষ্ঠিত হয়নি, সম্পূর্ণ অবৈধ অসাংবিধানিক অগ্রহণযোগ্য পন্থাই হয়েছে। জিয়া রহমান এই কাজটা করেছে, তিনি সেনাবাহিনী প্রধান থাকাকালীন এটা করেছে। তিনি যখন যদি কোনো সিভিল গভর্নমেন্টের প্রধান থাকতেন তখন আপত্তির কিছু ছিল, কিন্তু তিনি যখন 19 দফা কর্মসূচি গ্রহণ করেন, জাগপা গঠন করেন, সে সময়টা তিনি সেনাবাহিনীর প্রধান, তিনি রাষ্ট্রেরও রাষ্ট্রপ্রধান, তিনি বিভিন্নভাবে অগ্রহণযোগ্য অসাংবিধানিক উপায়েই ক্ষমতায় থেকেছেন, রাজনৈতিক কর্মকাণ্ড করেছেন। সুতরাং এটাকে যদি আমরা বলি যে পিছনের দরজা দিয়ে রাজনীতি করা, রাজনৈতিক ক্ষমতা দখল করা, এটা অযৌক্তিক হবে। তো আর যাই হোক, আমাদের আরো কয়েকজন প্রশ্ন করেছেন। তার আগে আমাদের রবি ভাই একটি জিনিস আমি খুব স্পষ্ট হলাম না, তিনি বলেছেন যে জেলে যাবার ভয় থেকে আওয়ামী লীগ আন্দোলন করছে, চীন থেকে এসে দেখবে যে মোদী পেছনে নেই, রাম মন্দিরে ফাটল ধরেছে, হাসিনা সেতু তো ফাটল ধরেছে, আবার আমাদের ভূমি তিনি মানে কাউকে, তার বক্তব্যে মনে হয়েছে যে আমরা ভূমি কোথা কাউকে দিয়ে দিয়েছি। তো আমার কাছে রবি ভাই একজন অত্যন্ত জ্ঞানী মানুষ, ভালো লাগে, আমার প্রিয় মানুষও বটে। তো আমার রাজনৈতিক মত পথ পার্থক্য যত কিছু থাকুক, তারপরেও আমি তার কাছ থেকে অন্তত বিএনপির নীতি আদর্শ অথবা আমাদের দলের মানে ভুলগুলো রাজনৈতিক ভাবে বলা অথবা রাজনৈতিক ভুলগুলো সেগুলো নিয়ে সমালোচনা করলে আমার কাছে আরো রবি ভাইয়ের কাছে আর একটু এইভাবে একটু চাচ্ছিলাম। একটা ফাটল ধরা, সেতুতে ফাটল ধরেছে, রাম মন্দিরে ফাটল ধরেছে, অনেকেই বলে থাকে অনেকে কিছু, কিন্তু এটা মানে আমাদের রাজনৈতিক বক্তব্য রবি ভাইয়ের মতো ব্যক্তির একটা তার জ্ঞানী মানুষের বক্তব্য এটা আসা উচিত বলে আমি মনে করি না। এগুলো তাহলে মানুষ তো আসতে পারে, কিন্তু অনেকেই তো বলছে যে দেশ বিক্রি করার আর বাকি নেই,
এত কিছু দিয়ে দিয়েছেন, মানে কলিমুল্লাহ সাহেবও দেখুন বললেন যে দেশ বিক্রি, আপু দেখুন চুক্তিতে দেশ নাকি বাকি বিক্রি, আছে। এই যে রেল পথের যে যে চুক্তিটা হয়েছে, দেখুন রেল রেল পথে যে পণ্যটা ভারত তার অন্যান্য স্টেটে যেগুলো নেয় আমাদের দেশের মধ্য দিয়ে, এটা কিন্তু কার্যক্রম বিদ্যমান। এটা শুধু হয় কি যে রেল ওই ড্রাইভার যখন বাংলাদেশ ভারত থেকে আসে ট্রেনটা, তখন ভারতীয় ড্রাইভারের বদলে বাংলাদেশের ড্রাইভার বাংলাদেশের ইঞ্জিন ওই গাড়িটাকে নিয়ে আবার অপর প্রান্তে ভারতের সীমান্তে নিয়ে যায়। ওখান থেকে ভারতের ড্রাইভার, ভারতের ইঞ্জিন, ভারতের চালক তারা ওই ট্রেনটাকে নিয়ে যায়। এইটুকুর শুধু পরিবর্তন করে যাতে সমগ্র কার্যক্রম চালিয়ে এবং বৈধ এবং একটা রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্রের যে প্রক্রিয়াগত প্রথাগত যে করণীয়, সেগুলো করণীয় শেষ করে ওই রেলটা যেন সরাসরি ড্রাইভার বদল না করে একই ড্রাইভার নিয়ে যেতে পারে, শুধু এইটুকু পার্থক্য। এর বাইরে কিন্তু তেমন কোনো পার্থক্য নেই। এই পার্থক্যটাই এই চুক্তিতে, যে এখন থেকে তারা সরাসরি রেল ট্রেন চালিয়ে নিয়ে যেতে পারে এবং সেটা ওই ড্রাইভার মানে যে চালক সেটা বদল করে নয়, সেটা সেই চালকটা সরাসরি নিয়ে যেতে পারবে। তবে সীমান্তের যে প্রক্রিয়াগুলো সেগুলো সবকিছু সমাপ্ত করার পরে। তো কাজে এটা তো আমি রবি ভাই যেটা বলছেন, ভূমি কাউকে আমরা বিক্রি করে দেব না, এক বিন্দু রক্তবিন্দু থাকতে ভূমি দেব না, আমার কাছে মনে হয়েছে যে না, এটা জনগণকে একটু ধোঁকা দেওয়ার মতো। ভূমি দেওয়ার তো কিছু নেই, এটা একটা চুক্তি। এই চুক্তির ফলে একটা জিনিস মানে আমাদের মধ্যে দ্বার খুলে গেছে, সেটা হলো যে বাংলাদেশ থেকে ভারত দিয়ে নেপাল, ভুটানে রেল যোগাযোগ ব্যবস্থাটা চালু করে। আমরা যদি এই প্রক্রিয়াটা যেটা প্রক্রিয়াধীন রয়েছে, এই পথটা যদি আমরা চালু করতে পারি, তখন রবি ভাই কি জবাব দেবেন? তাহলে কি তারা ভারত, নেপাল, ভুটানকে আমাদের কাছে জমি বিক্রি করে দিলেন? আর এই ধরনের কানেক্টিভিটি কিন্তু পৃথিবীর অনেক দেশে আছে, এগুলো হয়ে থাকে, এগুলো চলে থাকে। এবং এটা জমি বা আমার দেশের সার্বভৌমত্বর বিষয়টা অনেকে এসেছে, চীনও হয়তো বা এই প্রশ্নটা করতে পারে, হয়তো আমাদের নেত্রী চীনে যাবেন, হয়তো এই প্রসঙ্গটা আসতে পারে। তো আমাদের দেশেরও অনেকে সার্বভৌমত্ব আসতে পারে যে ট্রেনে করে যদি সামরিক সরঞ্জাম আমাদের দেশের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া। তো দেখুন এই চুক্তিতে এরকম কোনো কিছু, কোনো অনুমোদন নেই যে সামরিক সরঞ্জাম একটি দেশের মধ্যে দিয়ে নিয়ে যাবে। এর জন্য একটা দেশের আলাদা পারমিশন দরকার হবে, আলাদা পারমিশন দরকার হবে যে তোমার দেশের এই অংশটুকুর মধ্যে দিয়ে আমি আমার সামরিক সরঞ্জাম ওই জায়গায় নিয়ে যাব। এই চুক্তির ফলে এরকম কোনো এই ধরনের কার্যক্রম করার কোনো প্রকার সুযোগ নেই। এবং এই ধরনের কার্যক্রম করতে হলে ওই সেই প্রেক্ষিতে সেই সময়ে সেই দেশকে বাংলাদেশ থেকে আলাদা করে অনুমোদন নিয়ে এই কাজটা করতে হবে। সুতরাং কোন দিক দিয়ে আমাদের সার্বভৌমত্ব অথবা ভারত সামরিক কোনো কাজে ব্যবহার করবে অথবা এর ফলে আমাদের জমি বিক্রি হয়ে গেল, আমরা ভূমি কাউকে দিয়ে দিলাম, এগুলো বলার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। এবং আমাদের দেশের এই চুক্তিগুলো অনেকটা এইটুকু যে আমাদের রাজস্ব, আমি আবার এভাবে বলবো যে আমাদের নৌপথে চুক্তির ফলে যে কাঙ্ক্ষিত রাজস্বটা আসার কথা ছিল, নিঃসন্দেহে আমরা আশা করি সেই অভিজ্ঞতার আলোকে আমরা এই প্রতি টনে যে একটা কর নির্ধারণ করা আছে, সেভাবে হলে আমরা বিপুল পরিমাণে অঙ্কে, বিপুল একটা অঙ্ক আমরা কিন্তু রাজস্ব পাবো, এই সরকার কিন্তু রাজস্ব পাবো। তো কাজেই বোধহয় 327 টাকা না কত করে টন যেন ধরা আছে, আমি এক্স্যাক্টলি অ্যামাউন্টটা বলতে পারছি না, এরকমই হবে। তো এভাবে যদি হয় তাহলে আমরা বিপুল অঙ্কের একটা রাজস্ব পাবো। তবে আগের চুক্তিগুলো থেকে আমাদের অনেক কিছু শিক্ষার ব্যাপার আছে, অনেক কিছু পরিবর্তনের ব্যাপার আছে আগের অভিজ্ঞতা থেকে, এবং এগুলো কিন্তু হয়েই থাকে। কোনো কিছু পরীক্ষামূলক ভাবে হওয়া আর সেটা স্থায়ীভাবে হওয়া, পরীক্ষামূলক ভাবে হওয়ার সময় যে ভুলগুলো, যে ত্রুটিগুলো, সেগুলোকে আমাদের পর্যবেক্ষণ করে মূল্যায়ন করে সেগুলোর প্রেক্ষিতে নতুন কিছু সিদ্ধান্ত নেওয়া হতেই পারে। কিন্তু এই এক দেশ থেকে আরেক দেশের সম্পর্ক, চুক্তি, কূটনৈতিক সম্পর্ক, কানেক্টিভিটি, সবকিছু এগুলো কিন্তু ট্রানজিট, এগুলো কিন্তু নতুন কিছু না, পৃথিবীর অনেক দেশই আছে। এই সাধারণত কানাডায় দেখি, যুক্তরাষ্ট্রে দেখি, আমাদের তো যুক্তরাষ্ট্র থেকে আমরা কানাডায় যেতে শুধুমাত্র একটা গ্রিন কার্ড, একটা আইডি থাকলেই হলো, যাতায়াত করা যাচ্ছে। ওই সমস্ত দেশের জনগণ তো
আমাদের একটি বিষয়কে তো অস্বীকার করা যাবে না, যে পৃথিবীর আর কয়টা দেশ, 200 কতটা দেশের মধ্যে আর কয়টা দেশ, আর ভারত, আমাদের বাংলাদেশ আর ভারত, বাংলাদেশ আর ভারতের সম্পর্ক, বাংলাদেশ আর যুক্তরাষ্ট্রের সম্পর্ক, বাংলাদেশ এবং মায়ানমারের সম্পর্ক, বাংলাদেশ এবং থাইল্যান্ডের সম্পর্ক, এই ভারতের সাথে কিন্তু কোনো রাষ্ট্রের, আমাদের এই কোনো দেশের সাথে আমাদের তুলনা করা যাবে না কয়েকটি কারণে। ঐতিহাসিক কারণে হবে, ভৌগোলিক কারণে হবে, মানে ভারত সংস্কৃতিগত যাই কারণে করবে হবে। তাই আমাদের মেনে নিতে হবে, মানে ভারত যাই না, করবে। সেটা না, আমাদের ভারতের এবং সাথে ভারতকে আপনারা এর অর্থ রক্ষা করার এই চেষ্টা নয় যে, করছেন। ভারতের না এর অর্থ ভারতের এই সাথে নয় যে ভারত বসে যা আপনার করবে তাই আমাদের মেনে নিতে হবে। আপা দেখেন, একসময় এই ট্রেন লাইন গুলো কিন্তু বিদ্যমান ছিল, চালু ছিল একসময়। এই যখন 1947 সালে দেশ ভাগ হওয়ার পরে অনেক কিছু বন্ধ হয়ে গেছে। এগুলো নতুন কিন্তু কিছু নয়। ঐতিহাসিক ভাবে প্রয়োজনের তাগিদে এদেশের রেল লাইন অনেক কিছু কিন্তু চালু ছিল। এমনকি সেই শেরশাহ আমলে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এই এখান দিয়ে মানে সেই বলা চলে এখান থেকে চলে গেছে সেই পাকিস্তান পর্যন্ত। তার মানে আমাদের ঐতিহাসিক ভাবে অনেক সংযোগ ভারতের সাথে এবং আমাদের আশেপাশে দেশগুলোর সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক সেই অতীতকাল থেকেই ছিল। তো হয়তো মধ্যে পাকিস্তান সৃষ্টি হওয়ার ফলে অনেক কিছু বন্ধ হয়ে গেছে, কিন্তু এগুলো যদি পুনরায় চালু হয় অথবা নতুন নতুন সংযোগ চালু হয়, তাহলে তারা আমাদের অতি নিকট প্রতিবেশী। এবং আমাদের আপনারা সবচাইতে যত বড় চিকিৎসার ব্যাপারটা আমি মনে করি যে এই চিকিৎসা ভারতে গিয়ে করতে হবে, এবং আমার দেশের মানুষগুলো ভারতে অবাধে চিকিৎসা সুবিধা নিয়ে এটা নিতে পারে, যে কেউ যে কোনো দেশে যেতে পারে। কিন্তু আমার দেশের চিকিৎসা ব্যবস্থাটা যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, আমি মনে করি যে আমাদের এখনো সে পর্যায়ে যায়নি। আমি আশা করি আমার দেশের রোগীরা ভারতে গিয়ে চিকিৎসা হোক, তার বদলে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ইউরোপ, আমেরিকা, ভারতে যেতে পারে। কিন্তু এখন যেরকম যেভাবে মানুষ যায় ভারতে চিকিৎসা হওয়ার জন্য, এটার বিপক্ষে আমি মনে করি যে আমাদের দেশে সামন্তলাল সেনের মতো ব্যক্তিরা যে চেষ্টাটা করছেন, আমাদের নেত্রী যে চেষ্টাটা করছেন, এবং আমাদের দেশের জনগণও এবং আমাদের দেশের চিকিৎসক সমাজেরও তাদের দেশপ্রেমের পরিচয় দিতে হবে। আমাদের দেশের এটা কোনো একক সরকার, একক ব্যক্তির পক্ষে উন্নত বিশ্বের মতো চিকিৎসা ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। আমার দেশের ডাক্তারদের মানে তাদের চরিত্র পরিবর্তন হইতে হবে। আমাদের দেশের যারা চিকিৎসা সুবিধা নেন তাদেরও মানসিকতারও পরিবর্তন হইতে হবে, এবং সরকারের সদিচ্ছাটা কার্যকরভাবে আরো জোরালো হবে বলে আমি আশা প্রকাশ করি। এবং আমি মনে করি যে আমি খুশি হব যে আমার দেশের কোনো রোগী যাতে ভারতে না যায়, আমি সেটা আরো বেশি খুশি হব। ভারত থেকে যেন আমার দেশের চিকিৎসা নিতে আসে। সিঙ্গাপুর একটা ছোট্ট দেশ, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটাল, ওটা তো আমাদের দেশে তো ছোট্ট একটা দেশ সিঙ্গাপুর, সেখানে যদি এত সুন্দর এত বড় হসপিটাল হতে পারে, তাহলে আমাদের দেশে কেন হবে না? আমি এই ধন্যবাদ। বিষয়টা এভাবে গুরুত্ব দিতে চাই। ধন্যবাদ।